স্ক্রিন আসে? ওকে, ঠিক আছে। জি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। সাইবার সিকিউরিটি অ্যান্ড এথিক্স সপ্তম পর্ব কম্পিউটার টেকনোলজি তৃতীয় লাইভ ক্লাসে তোমাদের শুভেচ্ছা জানাচ্ছি। ক্লাস উপস্থাপনায় আমি মোহাম্মদ শাকিল আল মাসুম, ইনস্ট্রাক্টর কম্পিউটার, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল। আমরা প্রথম অধ্যায়ে বেশ কিছু বিষয়গুলো সম্পর্কে জেনেছিলাম, তাই না? সাইবার সিকিউরিটির তোমরা নিশ্চয়ই পড়েছো প্রথম অধ্যায়ের অংশগুলোকে, নাকি পড়েছিলে? আজকে আমরা দেখব দ্বিতীয় অধ্যায়। শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? ওকে। আমাদের দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডেটা অ্যান্ড এভিডেন্স রিকভারি, এবং এখানে টপিকগুলো দেয়া রয়েছে। আজকে ক্লাসটি কমপ্লিট করার পরে তোমরা ডেটা এবং ফাইল রিকভারি সম্পর্কে জানবে, বিভিন্ন ধরনের ফরেনসিক টুল সম্পর্কে জানবে, ইমেল থ্রেড সম্পর্কে জানবে। প্রথমেই যদি আমি দেখি যে ফাইল রিকভারি কি জিনিস, আমরা আসলে মূলত কম্পিউটারে যত কাজ করি আসলে মূলত ডেটা নিয়ে কাজ করি, তাই না? ডেটাগুলো কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ, তাই না? কোনো কারণে যদি সেই সকল ডেটাগুলোকে যদি কোনো কারণে ডিলিট হয়ে যায় বা আমরা যদি অ্যাক্সেস যদি না করতে পারি, তাহলে কি হবে? আমাদের অনেক ক্ষতি হবে না? ক্ষতি হবে না? হবে না? অনেক ক্ষতি হবে, তাই না? এবং এই ডেটাগুলো কোথায় জমা থাকে? আমাদের হার্ড ড্রাইভে থাকে, বা রিমুভেবল ড্রাইভ, বা অপটিক্যাল ড্রাইভ, বা এসএসডি, বা এরকমের কোনো একটি জায়গায় থাকে, নাকি? এখন কোনো কারণে যদি এগুলোকে আমরা মিসিং হয়ে যায়, সেই মিসিংগুলোকে উদ্ধার কিভাবে আমরা করব, সেই পদ্ধতিটাকেই বলে হচ্ছে ফাইল রিকভারি। ঠিক আছে? মিসিং জিনিসকে উদ্ধার করা। কি কি কারণে আমাদের জানতে হবে যে আমাদের কি কি কারণে ফাইলের লস হতে পারে। ইলেকট্রোমেকানিক্যাল ফেইলিওর হতে পারে, ফায়ার হতে পারে, আগুন লাগতে পারে, তাই না? ক্র্যাশ করতে পারে, তারপরে শকড হতে পারে, বৈদ্যুতিক শকেও অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তারপর কি হতে পারে? ন্যাচারাল ডিজাস্টার হতে পারে, ঝড় বন্যা হইতে পারে, বৃষ্টি হইতে পারে, এমন প্লেসে আছে বৃষ্টির পানিতে ভিজে গেছে, বা ঝড়ে নিচতলা যদি থাকে তোমার সিস্টেমটা, তাহলে এমন পানি উঠলো, পানিতে সেটা তলিয়ে গেল। কম্পিউটার ভাইরাস দ্বারা হতে পারে, ডেটা করাপশন হতে পারে, কম্পিউটার ক্রাইম হতে পারে, ম্যান মেড, ইচ্ছাকৃত এটাকে মুছে ফেলতে পারে, বা হ্যাকিং হতে পারে, বিভিন্ন রকমের কিছু কিন্তু হতে পারে। এর মধ্যে হিউম্যান এরর, মানুষ ভুল করতে পারে, ভুল করেই নিজের ডেটাকে সে মুছে ফেলতে পারে। এই বিভিন্ন কারণে কিন্তু ডেটা লস হওয়ার কিন্তু সম্ভাবনা আছে কিন্তু। এবং ডেটা লস হলে কি হবে? একটি প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হবে না? যদি সেটা হয় ব্যাংকিং প্রতিষ্ঠান, তার যদি এরকমের কোনো প্রবলেম হয়ে যায়, বা অর্থনৈতিক প্রতিষ্ঠান, বা যেখানে রেজাল্ট থাকে, রেজাল্ট যদি এলোমেলো হয়ে যায়, এই সকল বিষয়গুলোই কিন্তু গুরুত্বপূর্ণ। ডেটা মানেই কি? একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটাকে অ্যাক্সেস করতে না পারা, মুছে যাওয়া, কোনো কারণে না পাওয়া গেলে কিন্তু অনেক বড় ধরনের সমস্যার কিন্তু প্রতিষ্ঠান বা ব্যক্তি বা রাষ্ট্র সম্মুখীন কিন্তু হয়। সুতরাং আমরা জানলাম যে কী কী কারণে লসগুলো হতে পারে। এরপর রয়েছে ক্লাসিফাই, কী কী প্রসিডিউর, কীভাবে আমরা কী কী প্রসেসের মাধ্যমে এটাকে আমরা রিকভার করতে পারি। আমরা হার্ড ড্রাইভটাকে রিকভারি করতে পারি, যেহেতু হার্ড ড্রাইভের মধ্যে থাকে। টেপটাকে রিকভারি করতে পারি, অপটিক্যালটাকে রিকভারি করতে পারি, রিমুভেবল রিকভারি করতে পারি, ডিজিটাল রিকভারি করতে পারি। সেন্ট্রালাইজ দ্য ডেটাকে এমনভাবে আমি রাখবো সেন্ট্রালি যেখানে অনেক সিকিউর থাকবে। ব্যাকআপ অ্যাট রেগুলার ইন্টারভ্যাল, ব্যাকআপ নেব। ব্যাকআপ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রসেস। ব্যাকআপ যদি আমি ঠিকভাবে নিতে পারি অনেকগুলো স্টেজে, যদি আমার ডেটার গুরুত্ব অনুযায়ী, তাহলে কিন্তু আমার প্রবলেম খুবই কম হবে। ম্যানেজ অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, ম্যানেজমেন্ট ভালো হতে হবে, অ্যাক্সেস এবং কন্ট্রোল, যে কেউ যেন অ্যাক্সেস না করতে পারে ডাটাকে। সুতরাং সেই ডাটাকে সিকিউরিটি প্রদান করতে হবে। হ্যান্ডেল ডিভাইস উইথ কেয়ার, যেই আমরা ব্যবহার করি না কেন, যে কোনো ডিভাইসটাকে একটু যত্ন সহকারে কিন্তু আমরা ব্যবহার করব। এরপর এখানেও একই কথা, মূলত যে ডেটা রিকভারি কি জিনিস। ডেটা রিকভারি ওই একই কথা, যে এটা একটা টেকনিক। যদি ডাটা যদি ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় বা নষ্ট হয়, করাপ্টেড হয়ে যায়, ফেল হতে পারে, আনঅ্যাভেলেবল হতে পারে,
মিডিয়া যদি এটাকে আমি অ্যাক্সেস যদি না করতে পারি, তাহলে এটা কোথায় থাকে? এটা হচ্ছে সিডিতে থাকে, ওই পূর্বের কথাই, হার্ড ডিস্কের মধ্যে থাকে, ইউএসবিতে থাকে, ফ্ল্যাশে থাকে, তারপর এসএসডির মধ্যে থাকতে পারে, স্টোরেজ টেপে থাকতে পারে, আদার ইলেকট্রনিকে থাকতে পারে। এই যে যে ডেটাটাকে রিকভারি আমার করার প্রশ্নটা তখনই আসবে যখন সেটাকে লস হওয়ার সম্ভাবনা যদি আমার থাকে। ফরেনসিক টুল কিট বলে কিছু বিষয় আছে। কি কি ধরনের ফরেনসিক টুল আমি ব্যবহার করতে পারি? রয়েছে নেটওয়ার্ক ফরেনসিক্স। নেটওয়ার্ক ফরেনসিক রয়েছে, এটা কি ক্যাপচার করার জন্য যে রেকর্ডিং, অ্যানালাইসিস, নেটওয়ার্কের ইভেন্ট, কি কি ধরনের ইভেন্ট ক্যাপচার হয় সেটার জন্য কিন্তু আমি এই জিনিসগুলোকে কিন্তু আমি নেটওয়ার্ক ফরেনসিকটাকে কিন্তু আমি পেতে পারি। যে মূলত আসলে কি নিরাপত্তায় যদি তোমার সিকিউরিটি যদি কোনো আক্রমণ হয় বা অন্যান্য কোনো সমস্যা ঘটনার উৎস, তুমি যদি উৎস যদি আবিষ্কার করার জন্য নেটওয়ার্ক ইভেন্টগুলোকে ক্যাপচার করা, রেকর্ড করা এবং বিশ্লেষণ করার জন্য মূলত ব্যবহৃত হয় নেটওয়ার্ক ফরেনসিক। এরপরে রয়েছে ডেটাবেস ফরেনসিক। ডেটাবেস সফটওয়্যার যে সরঞ্জামগুলো কতটুকু নির্ভরযোগ্য নয় বা নির্ভরযোগ্য, কোনো প্রবলেম আছে কি না, সে তাই ফরেনসিক কাজের জন্য যথেষ্ট সুনির্দিষ্ট করে দেয় হচ্ছে ডেটাবেস ফরেনসিক। এরপরে রয়েছে মোবাইল ডিভাইস ফরেনসিক্স। মোবাইল ডিভাইস ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের ব্যক্তিগত তথ্য যেমন পরিচিতি, ছবি, ক্যালেন্ডার বা এগুলো নোট সংরক্ষণ করার জন্য মোবাইল ডিভাইস ফরেনসিক। এগুলোকে আমরা ব্যবহার করে, এগুলো হচ্ছে ফরেনসিক টুল কিট। এগুলোকে ব্যবহার করে আমরা কি করি, কোনো প্রবলেম হলে এই স্টেজে এগুলোকে আমরা ব্যবহার করে সলভ করার চেষ্টা করি, কোনো ত্রুটি হলে এগুলোর মাধ্যমে আমরা বের করার চেষ্টা করি। এরপর রয়েছে জয়েন হতে পারতেছে না। ওকে, ঠিক আছে, জয়েন হতে পারতেছে না। না, মোটামুটি তো সবাই জয়েন হবা। বিভিন্ন ধরনের কম্পিউটার ফরেনসিক টুল, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা কি কি টুল ব্যবহার করতে পারি যদি আমাদের কোনো কারণে ডেটা লস হয়ে যায়, ডিলিট হয়ে যায়, মুছে যায়। ঠিক আছে, ডেটাকে পুনরুদ্ধার আমরা কি কি পদ্ধতিতে করতে পারি। এখানে আমি অনেকগুলো সফটওয়্যারের নাম দিয়েছি এবং তাদের লিঙ্কও আমি অলরেডি দিয়ে দিয়েছি তোমাদের সুবিধার্থে। এগুলোকে ব্যবহার করে সম্ভব। প্রথমে রয়েছে ভোলাটিলিটি। এটা কি? এটি হচ্ছে একটি ওপেন সোর্স ফ্রেমওয়ার্ক। ভোলাটাইল মেমোরি ফরেনসিকের জন্য মূলত এটি ব্যবহৃত হয়। এটি হচ্ছে পাইথন ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা, অলমোস্ট যে 32 বিট বা 64 বিট মেশিনে সাপোর্ট করে। এটা এটা যে সকল কাজগুলো করতে পারে সেটা হচ্ছে প্রসেসের লিস্ট বের করতে পারে, পোর্টস, আমরা কোন পোর্ট ব্যবহার করে একটি কাজ সংগঠিত হচ্ছে সেই পোর্ট, তারপর হচ্ছে নেটওয়ার্ক কানেকশনস, তারপর রেজিস্ট্রি ফাইলস, তারপর ডিডিএলস, ডাইনামিক লিঙ্ক লাইব্রেরি, যে ক্র্যাশ ডাম্প, এগুলো এটার মাধ্যমে বের করা যায় এবং এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। এই লিঙ্ক ব্যবহার করে তোমরা এটাকে করতে পারবে এবং তোমরা এটাকে ডাউনলোড করে চেষ্টা করবে যে কীভাবে এটাকে করা যায় ডেটাকে মুছে। তো লিনাক্সের কালি নামেও একটি প্যাকেজ আছে, এর আন্ডারে মূলত এটা এই ফরেনসিকটা থাকে লিনাক্সের ক্ষেত্রে। এরপর রয়েছে এনকেস। এটা হচ্ছে একটি মাল্টিপারপাস ফরেনসিক ইনভেস্টিগেশন টুল। এনকেস একটি ইনভেস্টিগেশনের টোটাল লাইফ সাইকেল এখানে রয়েছে, যে কিভাবে, এবং এটা হচ্ছে একটি লাইফ সাইকেল বলতে হচ্ছে কতগুলো স্টেজে কাজ হয়, সেই কাজগুলো এখানে সেই স্টেপ অনুযায়ী কিন্তু এনকেস এই সফটওয়্যারটা কাজ করে। এবং এটি আসলে ফ্রি না, এটি টাকা দিয়ে কিনতে হয় এই সফটওয়্যারটা। ডাটা কালেকশন, ডিক্রিপশন, ইনভেস্টিগেট এবং রিপোর্ট, এ সকল বিষয়গুলো এখানে কিন্তু রয়েছে। এরপর রয়েছে মেইল এক্সামিনার।
ইমেইল অ্যানালাইসিসের জন্য এটি ব্যবহৃত হয়। এটা নাম দেখলেই আমরা বুঝতে পারি যে একটি কোনো একটা ইমেল দ্বারা কোনো ডেটা মিসিং বা কোনো প্রবলেম তৈরি হয়েছে কিনা, এটা এই সফটওয়্যারটাকে ব্যবহার করে আমরা এটা করতে পারি, ইমেইলকে অ্যানালাইসিস করে। এরপরে রয়েছে এফটিকে, ফরেনসিক টুল কিট। এটি মূলত হার্ড ডিস্ক স্ক্যান করার জন্য এবং এভিডেন্স খোঁজার জন্য ব্যবহার করা হয়। এটি অ্যাক্সেস ডেটা দ্বারা ডেভেলপকৃত। এছাড়াও এটি হ্যাশিংয়ের জন্য ব্যবহার করে ডেটার অখণ্ডতা নিশ্চিত করে, ইন্টিগ্রিটিটাকে সে নিশ্চিত করে। হার্ড ডিস্কের ছবি তুলতে ব্যবহার করা যেতে পারে এটিকে দিয়ে, এবং এই লিঙ্ক তোমরা ব্যবহার করে দেখতে পারো। তারপরে রয়েছে আরইজিএ, মূলত ব্যবহৃত হয় উইন্ডোজের রেজিস্ট্রি অ্যানালাইসিস করার জন্য। যেমন আমরা উইন্ডোজের রেজিস্ট্রিতে ঢুকতে পারি, তোমার স্টার্ট মেনুতে গিয়ে রান লিখে রেজিস্ট্রি লিখলে কিন্তু তার রেজিস্ট্রিতে আমরা ঢুকতে পারি, এবং এটি ব্যবহৃত হয় সেই উইন্ডোজের যে রেজিস্ট্রিকে অ্যানালাইসিস করার জন্য। ব্যবহারকারী যে একটি কেস তৈরি করতে পারে এবং রেজিস্ট্রি লোড করতে পারে এখানে, এবং এটার ফিচার হচ্ছে ডেটা কালেকশন করবে, সে রিকভারি করবে এবং অ্যানালাইসিস করবে। এগুলো কিন্তু সবই ফরেনসিক টুল। এরপর রয়েছে বাল্ক এক্সট্রাকশন। এটি ফাইল এবং হার্ড ডিস্ক থেকে গুরুত্বপূর্ণ তথ্য বের করার জন্য মূলত এটি ব্যবহৃত করা হয়, এবং এটা সেই ওয়েবসাইট ওইখানে দেয়া রয়েছে। এরপর রয়েছে অক্সিজেন ফরেনসিক রয়েছে। এই যে মোবাইল ফোন এবং ফোনে ব্যবহৃত ক্লাউড পরিষেবা থেকে ডিজিটাল প্রমাণ সংগ্রহ করার জন্য এটি ব্যবহার করা হয়, এবং এটা খুব বেশি পরিমাণে ব্যবহার করা হয় যেহেতু এটি এই যে মোবাইল ফোন ট্র্যাকিং বা আদার্স এই কাজটাই কিন্তু এটাকে ব্যবহার করা হয়, অক্সিজেন ফরেনসিক। এটা খুবই গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ। এরপর রয়েছে ফায়ার আই রেড লাইন, এটিও একই কাজে পারপাসে ব্যবহার করা হয়। এরপর এখানে আমি অনেকগুলো নাম দিয়েছি, অটো স্পাই, তারপর হচ্ছে ওয়ার শার্ক, ইউএসবি রাইট ব্লকার, এক্স-রে ফরেনসিক, ডাম্পজিলা, এক্স ইফ টুল, বিনওয়াক, হ্যাশডিপ, ভোলাফক্স, সিএসকে রুট কিট, এসআইএফটি, তারপর সাইন। এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের তোমার ফরেনসিক টুল। তোমরা এগুলোকে যে কোনো একটিকে বা পূর্বের পেজে যে দেয়া রয়েছে এগুলোকে এখান থেকে তোমরা 2-3টাকে ব্যবহার করে দেখতে পারো। এরপরে আমরা দেখব যে, শোনা যাচ্ছে? ওকে ওকে ওকে। তো ওই যে পূর্বের স্লাইডটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কিন্তু যে তোমরা কিভাবে ডিলিটেড জিনিসকে কোন কোন সফটওয়্যারের মাধ্যমে কিন্তু ব্যবহার করতে পারো, এটা কিন্তু করবা ব্যবহার, ঠিক আছে? প্রথম পেজের যে কয়টা আছে না, ওইখান থেকে 3-4টাকে নিয়ে কাজ করবা তোমরা, আমাকে জানাবা পরবর্তী ক্লাসে যে স্যার এটা হয়েছে কিনা। ওই সংশ্লিষ্ট ওয়েবসাইটে ঢুকবা, ওয়েবসাইটে ঢুকে তারপর তোমরা করবা। এরপর হচ্ছে ডিসকাস। কোন ফাইল? নিয়ে নাও, এখান থেকে নিয়ে নাও, ওটা অসুবিধা নাই। তোমরা ওই যে ভোলাটিলিটি লিখলেই কিন্তু দেখবা যে গুগলে সার্চ দিলেই চলে আসবে, কিন্তু একদম সাথে সাথে চলে আসবে। ওটা লিঙ্ক অটোমেটিক বের হয়ে যাবে, ঠিক আছে? আমি লিঙ্ক দিলাম যে তোমাদের একটু সুবিধার্থে, যদি তোমরা সরাসরি একটু কষ্ট কম হইলো তোমাদের, এই জন্য। এরপর হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিয়েবল ইনফরমেশন, পিআইআই বলে যাকে। এই যে আমাদের পার্সোনাল ইনফরমেশন, এটা 2 ধরনের। একটা হচ্ছে সেনসিটিভ পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন, যার মধ্যে থাকে হচ্ছে ফুল নেম, তারপর হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, ড্রাইভার্স লাইসেন্স, মেইলিং অ্যাড্রেস, ক্রেডিট কার্ড ইনফরমেশন, পাসপোর্ট ইনফরমেশন, ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, মেডিকেল রেকর্ডস। তারপর হচ্ছে নন সেন্সিটিভ পার্সোনালি আইডেন্টিফিয়েবল ইনফরমেশন, কী কী জিনিস? জিপ কোড সবাই জানতে পারে,
তারপরে এখানে রেস দিছে, একটা জেন্ডার, ডেট অফ বার্থ আসলে জানা যাবে না, এটা এটা জানানো ঠিক হবে না, যদি তারা বইতে উল্লেখ করছে। প্লেস অফ বার্থ, রিলিজন, এটা জাস্ট হচ্ছে তোমার কি কি ধরনের তোমার ইনফরমেশনটাকে কোনটা সেন্সিটিভ এবং কোনটা হচ্ছে নন সেন্সিটিভ, এই দুইটা জিনিস কি কি ধরনের ডেটাগুলো থাকতে পারে সেন্সিটিভ আর নন সেন্সিটিভের মধ্যে কি কি বিষয়গুলো থাকতে পারে। আমরা বিভিন্ন ধরনের ডেটাকে বিভিন্ন জায়গায় ব্যবহার করি। তা আমাদের এই ডেটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যে আমরা কি কি ডেটা ব্যবহার করতে পারি, কি কি করতে পারি না। ডেটা ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু আমাদের সাবধানতা কিন্তু অবলম্বন করা কিন্তু খুবই স্যার জরুরি। একটা প্রশ্ন ছিল স্যার। বলো বলো। স্যার এই যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার, স্যার এটা দ্বারা কি আমাদের এই ফেসবুকের যে অ্যাকাউন্ট এটার কথা বোঝানো হয়েছে? সোশ্যাল সিকিউরিটি নাম্বার আসলে এটা তো আসলে বাইরের কান্ট্রিতে তাদের নাম্বার রয়েছে, সেই নাম্বার আসলে এটা তাদের হয়তো বা কোনো, এটা আমাদের বিষয়বস্তু না। আমাদের ক্ষেত্রে সোশ্যাল সিকিউরিটি নাম্বার সেটা হবে কেন? ফেসবুকে তো তুমি তোমার ফেসবুকে ঢুকলে পরে তোমার ফ্রেন্ড বা যারা আছে তোমার লিঙ্ক দেখলে তো ঢুকতে পারে, এখানে সেটা কোনো নাম্বার নাই। না স্যার, পার্সোনাল যেটা সেটার কথা বলছি। পার্সোনালের ক্ষেত্রে আমরা আমরা যেমন আমাদের এনআইডি নাম্বারটা সেটাকে আমরা চিন্তা করতে পারি এই ক্ষেত্রে। ইয়েস স্যার। আমাদের যে ন্যাশনাল আইডেন্টি নাম্বার, এটা তোমার আমারটা কি আমি জানি বা আমারটা কি জানানো তোমাকে ঠিক হবে? ঠিক হবে না, তাই না? জি স্যার। এখন তুমি যদি বলো যে স্যার মোবাইল নাম্বার, এখন মোবাইল নাম্বার তো জানতেই পারে, সেটা তো আর আমার কোনো সিকিউরিটি নাম্বার না। যেমন মোবাইল নাম্বার এখানে কি হবে, নন সেন্সিটিভ পার্সোনালি আইডেন্টিফাইবল ইনফরমেশন, মোবাইল নাম্বারটা এখানে থাকবে আর কি, ঠিক আছে? জি স্যার। আমি আসলে যেমন আমাদের প্রেক্ষাপটে কিন্তু বা আমাদের পজিশন অনুযায়ী কিন্তু আমরা বুঝতে পারি যে আমার কি কি তথ্য মানুষ জানবে। যেমন তুমি এখন স্টুডেন্ট, তোমার অনেক তথ্য তুমি এখন মনে করছো যে না আমার এই তথ্য জানলে কোনো ক্ষতি নেই, বাট একটা সময় তোমার যখন তুমি একটা দায়িত্বশীল পদে যাবা বা একটা গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করবা, তখন সেই প্রতিষ্ঠানেরই স্বার্থে তোমার অনেক তথ্য তোমাকে হাইড করে রাখা লাগতে পারে। তো সুতরাং বা এখন আমি যে গত ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এই যে ফেসবুকে আমরা অনেক তথ্য দিয়ে দেই, যেমন আমার অনেকগুলো ছবি দিয়ে দেই, তারপরে আমার অনেক পার্সোনাল ইনফরমেশন ওখানে দিয়ে দেই, এগুলো দেয়া ঠিক না, এগুলো আমরা দিব না। এগুলো থেকে আমাদের নিজেদেরকে আমরা একটু সংযত রাখার চেষ্টা করব এখন থেকেই। এবং আমাদের এই যে সোশ্যাল মিডিয়া যেটাকে আমরা ব্যবহার করি সেটাকে আমরা সিকিউর রাখার আমরা চেষ্টা করব ব্যাপকভাবে, এবং এটা আমাদের প্রয়োজন। কারণ সামনের যে দুনিয়াটা, এখানে আমি কতটুকু আমি এই নিরাপত্তা দিতে পারবো সাইবারকে, এটাই কিন্তু একটা মূল ফ্যাক্টর। কিন্তু সামনের দুনিয়াটা এখনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখন কিন্তু একটা দেশের সাথে একটা দেশ কিন্তু যুদ্ধে লিপ্ত হচ্ছে না, এখন কিন্তু তারা সাইবার অ্যাটাক করতেছে, তাই না? সাইবার অ্যাটাক করে তার সিস্টেমকে ডিস্ট্রয় করে দিচ্ছে। এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ইমেল থ্রেট, আমরা দেখব যে বিভিন্ন ধরনের ইমেল থ্রেট, এগুলো নিয়ে পরবর্তী অধ্যায়ে ব্যাপক আলোচনা রয়েছে, এখানে আমি একটু সামান্য আলোচনা করি। এই যে ম্যালওয়্যারের আমরা নাম শুনেছি, মেলিসিয়াস সফটওয়্যার বলে, সে কী করে ইমেইলের মাধ্যমে হোম নেটওয়ার্কে অ্যাটাক করে কিন্তু এই ম্যালওয়্যার। এবং এটা আমরা যখন অনেক সময় যারা মেইল ব্যবহার করো রেগুলার, মানে এমন জায়গা থেকে তোমাকে মেইল অফার করছে যে তোমাকে আমেরিকা নিয়ে যাবে বা অস্ট্রেলিয়া নিয়ে যাবে, তুমি এমন কোনো সাইট ভিজিট করে। স্যার ওই মেইলগুলোতে স্প্যামে পড়ে থাকে স্যার যখন ফিল্টার হয়। হ্যাঁ, স্প্যামে পড়তে থাকে, অনেক সময় তো তোমার ওই মেইল বক্সেই শো হয় অনেক অনেক ক্ষেত্রে। তখন প্রথমে তো তুমি যখন দেখো তখন তো তোমার তো মনে হয় যে ওখানে একটু ক্লিক করি, তাই না? মনে হয় না? এটা কখন তুমি ক্লিক করবা না, তুমি যখন জানবা যে না এখানে স্যার এরকমই হয়। হ্যাঁ, যখন প্রথম স্টেজে কিন্তু এরকমই হবে, তোমাকে এমন একটা অফার দিল, মেইল আসলো, তোমার মনের মধ্যে একটা আগ্রহ তৈরি হলো যে আসলে যেমন আমি কিছুদিন আগে এরকম একটা শিকার হয়েছিলাম যে আমাকে বারবার একটা মেসেজ মেইল করা হচ্ছে যে অস্ট্রেলিয়া নিয়ে যাবে। তা আমি চিন্তা করলাম আমি তো এমন কিছু করি না যে আমাকে ওখানে নিয়ে যাবে। তা সুতরাং তো আমি যাদেরকে চিনি না জানি না সেই মেইল আমি সাধারণত অ্যাকসেপ্ট করি না, আমি সেটাকে আমি মুছে দিই। তা আমি আর সেখানে সেই লিঙ্কে আর ক্লিক করি নাই। যেমন এই যে মেইলের ঘটনা থেকেই কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে একটা ঘটনা ঘটছিল, সেটা কিন্তু এই মেইল থেকেই কিন্তু একটা মেইল আসছিল, তারা এমনভাবে সাজাইছে, তাদের সিভি পাঠাইছে, তারা এখানে জব করতে চায়, এরকমের বিভিন্ন বিষয়বস্তু দিয়ে কিন্তু তারা একটা মেইল পাঠাইছিল। তো এখানে কিন্তু এইটা না বোঝার কারণেই কিন্তু ওই মেইলটা ঢোকার ফলেই কিন্তু এই ঘটনাটা কিন্তু ঘটছে কিন্তু। তো সুতরাং
এই মেইল কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা বিষয়। কিন্তু আমরা মনে করি যে না, মেইল আসলে ওটা পড়লাম, আবার এটা থেকে সাইন আউট হয়ে গেলাম, বাট তুমি যখন এটা ঢুকলা পরেই কিন্তু এই মেলওয়্যারটা তোমার পিসিতে ঢুকে গেল। এটা অবশ্যই তোমার জানা প্রয়োজন। এবং যখন তুমি একটা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে কাজ করবা কোনো একটা প্রতিষ্ঠানের, তোমার স্বার্থে, প্রতিষ্ঠানের স্বার্থে তোমার এই বিষয়গুলো একদম সারাক্ষণ মনে রাখতেই হবে। তোমার যদি কোনো কারণে তুমি এই রকমের ম্যালওয়্যারকে যদি তুমি রিসিভ করো তোমার পিসিতে, তোমার সিস্টেম টোটাল বসে যাবে, তারপর ওই সিস্টেমকে ঠিক করতে তোমারই কষ্ট করতে হবে। সুতরাং এই সকল বিষয়গুলো তোমার অবশ্যই তোমার মাথায় রাখতে হবে, এবং এই কৌশলগুলোও সবসময় সচেতনভাবে মাইনে চলতে হবে আর কি। এরপরে এই বিভিন্ন ধরনের ইমেল থ্রেট রয়েছে, এগুলো ম্যালওয়্যারের অন্তর্ভুক্ত। যেমন ভাইরাস, আমরা জানি বিভিন্ন ধরনের ভাইরাস আছে, তাই না? তারপরে ট্রোজান হর্স রয়েছে, ওয়ার্ম রয়েছে, স্পাম রয়েছে, স্পুফিং রয়েছে, ফিশিং অ্যাটাক রয়েছে। এগুলো বিভিন্ন ধরনের এই অ্যাটাক রয়েছে। কিন্তু এগুলো আমরা মূলত এগুলো সম্পর্কে আমরা পরবর্তী অধ্যায়ে আমরা এগুলো সম্পর্কে বিস্তারিতই রয়েছে, এজন্য আসলে আমরা এগুলো সম্পর্কে এখনই বিস্তারিত বলবো না। তা তোমাদের কাজ হচ্ছে আজকে এই বিষয়টা, ঠিক আছে, যে ফরেনসিক টুল নিয়ে, যেহেতু আমাদের এই দ্বিতীয় অধ্যায়টা হচ্ছে তোমার ডেটা এবং এভিডেন্স রিকভারি, তোমরা এখানে এই অধ্যায়টাকে পড়বা, বইতে যেভাবে আছে সেখানেও পড়বা। আমি তো আর বইয়ের টোটাল জিনিসটা এখানে তুলে আনি নাই, সংক্ষিপ্ত আকারে নিয়ে আসছি, যে এখানে কি কি কারণে তোমার হার্ড ডিস্কটাকে তোমার ড্যামেজ হইতে পারে, স্টোরেজ ডিভাইসটাকে ড্যামেজ হইতে পারে, বিভিন্ন কারণে হইতে পারে, হার্ডওয়্যার গঠিত হইতে পারে, সফটওয়্যার গঠিত হইতে পারে। এটাকে তুমি কিভাবে সারাইতে পারবা কি পারবা না। এখন যদি পানিতে যদি ডুবে যায় বা আগুনে পুড়ে যায়, শক্ট হয়ে যায়, তাহলে তোমার পক্ষে সম্ভব হবে না। কিন্তু যদি এটা হয় যে না, ভাইরাস দ্বারা অ্যাট্রাক্টেড হচ্ছে বা কোনো ম্যানমেড হয়েছে বা ভুল কারণে ভুলে ওটা ডিলিট হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটাকে এই সকল সফটওয়্যারগুলোকে কিন্তু ব্যবহার করে রিকভার করা সম্ভব। এবং রিকভার করাটা কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ কিন্তু একটি কাজ, যে আমাদের একটা ডেটাকে মুছে ফেললে আমরা এই কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হিসেবে আমরা এটাকে রিকভার করতে পারি। এটা কিন্তু একটা ওয়ান কাইন্ড অফ, কিন্তু তুমি একটা হার্ডওয়্যার স্পেশালিস্ট যদি তুমি নিজেকে চিন্তা করতে পারো, তাহলে কিন্তু তোমার এটা জানতে হবে। এটা স্বাভাবিক, যারা মানুষ তারা কিন্তু জানবে না, তোমার সাথে তাদের পার্থক্যটা হবে কিন্তু এই জায়গায়। এখন কম্পিউটার কিন্তু সবাই মোটামুটি স্বাভাবিক ব্যবহারগুলো কিন্তু করতে পারে। তো সুতরাং আইসিটিতে যারা এক্সপার্ট, তাদের কিছু এক্সট্রা কাজ জানতে হবে, তাদের থেকে আলাদা, এবং সেই কাজটাই এখানে আছে। কারণ এখন সবাই ভাইরাসের নাম জানে, মানুষ স্বাভাবিক যারা কম্পিউটার ব্যবহারকারী কিভাবে প্রোটেকশন দিতে হবে, তারপর কোন কোন ইমেলটাকে অ্যাকসেপ্ট করবে না, এগুলো কিন্তু এখন সবাই জানে, কারণ এগুলো মিডিয়াতে লেখা হয়, এগুলো মানুষ সচেতন, এগুলো ফেসবুকে প্রচুর পরিমাণে এগুলো পোস্ট দেয় বিভিন্ন মানুষ, সেখান থেকেও কিন্তু সবাই নলেজকে গ্যাদার করে কিন্তু এই ব্যাপারে কিন্তু অ্যালার্ট তারা। বাট সেটাকে কিভাবে উদ্ধার করতে হবে, এই উদ্ধার করার কাজটা কিন্তু জানতে হবে আইসিটির স্টুডেন্টদেরকে। তারা এইগুলোকে ব্যবহার করবে আমি আশা করি, এবং এটাকে তোমরা ব্যবহার করে আমাকে জানাবা যে এরকম মুছার পরে তোমরা কে কে উদ্ধার করতে পারছো, ঠিক আছে? এটা পরবর্তী দিন আমাকে আপডেট দিবা। তাহলে আজকে এই পর্যন্তই। তা তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে আমাদের দেখা হবে। তোমরা প্রথম আমাদের প্রশ্ন ও ভ্যাকসিনের 18 বছর যারা স্যার, হ্যাঁ ভ্যাকসিনের অ্যাপ্লাই করার সুযোগ দিয়েছে স্যার। তা করো। আমরা ভ্যাকসিন নিয়ে কি আশা করা যায় স্যার সেপ্টেম্বরের 1 তারিখ ক্লাস করতে পারবো স্যার সশরীরে? শোনো, এটা তো হচ্ছে সরকারি সিদ্ধান্তের উপরে নির্ভর করবে। তবু আমাদের তো অবশ্যই ভ্যাকসিন দিতে হবে, তোমাদেরকে সবাইকে দিতে হবে, তাই না? নিরাপদের জন্য দিতে হবে না? জি স্যার। এটা তোমরা অবশ্যই দিবা, সবাই রেজিস্ট্রেশন করে ফেলো। এটা দিছে, তোমাদের তো 18 হয়েছে, তাই না? আচ্ছা। তা 18 যদি হয়, তোমরা সবাই ভ্যাকসিনটাকে দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করে ফেলে যত দ্রুত ভ্যাকসিন দিতে পারো, যত দ্রুত দিতে পারো। জি স্যার, কালকে রেজিস্ট্রেশন করছি। হ্যাঁ, এখন মেসেজ আসবে তত। হ্যাঁ ঠিক আছে, যারা যত দ্রুত দিতে পারবা তত ভালো, তাই না? জি স্যার। কারণ এখন সুযোগ নিতে হবে, প্রতিষ্ঠান অবশ্যই খুলে দেবে খুব শীঘ্রই। তা সুতরাং তুমি যদি ভ্যাকসিন না নাও, এটা তোমারই সমস্যা, যেহেতু তোমাকে সরকারি সুযোগ দিচ্ছে এখানে, তাই না? হ্যাঁ, বুঝলাম না।
স্যার সামনের মাসে কি হবে স্যার? এটা আমাকে জিজ্ঞেস করে লাভ নাই, তোমরা দেখবা খুললে পরে। এমনিতেই এখন তো আমাদের ক্লাস হচ্ছে, তাই না? ক্লাস হচ্ছে, আমরা আমরা হচ্ছে থিওরিটা আগাচ্ছি। আর যেহেতু বোর্ডেরও নির্দেশনা আছে, সময় সুযোগ হলেই স্বাস্থ্যবিধি মেনে তোমার ব্যবহারিক ক্লাসগুলো অনুষ্ঠিত হবে, তাই না? আর একটা স্যার রেজাল্টের ব্যাপারে, রেজাল্ট কবে কি দিতে পারে, কবে আশা করা যায় স্যার? হ্যাঁ, রেজাল্ট বোধহয় এই মাসের লাস্টে বোধহয় দিবে, এরকম একটা সম্ভাবনা আছে বোধহয়। হ্যাঁ স্যার, কালকে একটা প্রতিবেদন দেখলাম যে 30-31 তারিখে হ্যাঁ, আমি ওইখান থেকেই আমি দেখেই বললাম আর কি, ওই প্রতিবেদন। স্যার আমাদের ইন্টার্নিং এর কি বিষয়ে কোনো না, এই সকল বিষয় পরে, আগে তোমার ক্লাস হোক, এগুলো পরের বিষয়, ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।